নমস্কার। আপনাদের সামনে আমি এখন একটি দলিল ওপেন করে রেখেছি। এই দলিলটির ওপর দেখুন লেখা আছে দানপত্র দলিল। আর আপনাদের সামনে আমি আরেকটি দলিল ওপেন করছি যেখানে দেখা যাচ্ছে এটা যদিও ইংরেজিতে লেখা আছে ডিড অফ সেল, বাংলাতে লেখা থাকে এটাকে বলা হয় বিক্রয় কবালা। এবার আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে এই দুটো দলিলের মধ্যে পার্থক্য কি? এবার তার আগে আপনাকে জেনে রাখা দরকার দলিলটা কেন তৈরি হয়। আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের বাড়িতেও প্রত্যেকের একটা দুটো দলিল তো খুঁজলে পাওয়াই যাবে। দলিল হচ্ছে যখন সম্পত্তির হস্তান্তর হয়। ধরুন কিরকম হচ্ছে, আপনি কোনো সম্পত্তি কিনলেন, অন্য কোনো ব্যক্তির কাছ থেকে আপনি কিনলেন, সেক্ষেত্রে যে জমিটা বা যে সম্পত্তিটা আপনি কিনলেন সেটা যখন হস্তান্তর হচ্ছে তখন একটা কাগজপত্র করা হয় যেখানে লেখা থাকে যিনি সম্পত্তি বিক্রি করছেন তার নামও যেমন থাকে এবং যিনি সম্পত্তি কিনছেন ওনার নামও থাকে এবং তার সঙ্গে কোন জায়গাটা কিনছেন, কত দাম দিয়ে কিনছেন, এই সমস্ত জিনিসগুলো লেখা থাকে। এটাকেই বলা হয় দলিল। এবার এখানে যে দলিলটা দেখছেন এখানে দু রকমের আছে, এটা হচ্ছে দানপত্র দলিল আর এটা হচ্ছে ডিড অফ সেল বা বিক্রয় দলিল। এবার দুটোর মধ্যে পার্থক্য কি? দানপত্র দলিল সাধারণত করা হয় যখন আপনাদের মধ্যে রক্তের সম্পর্ক থাকে। রক্তের সম্পর্ক বলতে কিরকম, ধরুন বাবা তার ছেলেকে দিচ্ছে, বাবার যে টোটাল সম্পত্তি আছে সেটা হয়তো দুই ছেলের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, এরকম ক্ষেত্রে হতে পারে। অথবা ধরুন স্বামী স্ত্রীকে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এরকম দানপত্র দলিল হয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশন সম্পর্ক আছে এরকম ক্ষেত্রে কিন্তু দানপত্র দলিল হয়। কিন্তু যদি আমি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে সম্পত্তি কেনেন, তিনি আপনার আত্মীয় বা জ্ঞাতির কেউ নন, আপনি হয়তো তাকে চেনেনও না বা হয়তো চিনেও থাকেন, কিন্তু আপনার ফ্যামিলিগতভাবে বা আপনার সাথে কোনো রকম তার রক্তের সম্পর্ক নেই, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে যে সম্পত্তিটা কিনবেন সেটাকে তখন বলা হয় বিক্রয় কবালা বা বিক্রয় দলিল বা বিক্রয় ডিড, এরকম বলা হয়ে থাকে। আপনি যখন তার কাছ থেকে কিনবেন, কিন্তু নিজেদের মধ্যে যখন সম্পত্তির হস্তান্তর হচ্ছে সেক্ষেত্রে সেটা দানপত্র দলিল হয়। তবে হ্যাঁ, আপনি এটাও বলতে পারেন কোনো বাবা যদি তার ছেলেকে সম্পত্তি বিক্রি করে সেক্ষেত্রে যে দানপত্র করতেই হবে এরকম কিন্তু কোনো মানে নেই। বাবা ছেলেকে দিচ্ছে বা স্বামী স্ত্রীকে দিচ্ছে, দানপত্র যে করতে হবে তার কোনো মানে নেই। দানপত্র করলেও হবে, দানপত্রটাই বেটার এবং সেক্ষেত্রে আর একটা সুবিধা পাওয়া যায় সেটাও আমি বলে দেবো। কিন্তু বিক্রয়ও হতে পারে সেটা, কিন্তু যাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই তাদের কাছ থেকে আপনি যদি কোনো কিছু কেনেন সেটা কোনোদিনই দানপত্র হিসাবে মান্য হবে না। দ্বিতীয় আর একটা সুবিধা হচ্ছে দানপত্র দলিলের ক্ষেত্রে খরচটা কিন্তু অনেক কম হয়, যেটা আপনি ডিড অফ সেল বা বিক্রয় কবালার ক্ষেত্রে খরচ কিন্তু অনেকটা বেশি হয়। সেই জন্য যখন কোনো সম্পত্তির ভাগাভাগি হয়ে থাকে আর কি, বাবার থেকে ছেলেদের কাছে যাচ্ছে এরকম ক্ষেত্রে হয়ে থাকে, তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ দানপত্র করে। সেক্ষেত্রে এই যে রেজিস্ট্রি খরচ যেটা আছে সেটা কিন্তু অনেকটাই কম হয় বিক্রয় কবালার থেকে। আর ৩ নম্বর আরেকটা বড় প্রশ্ন হলো, দানপত্র দলিল কিন্তু যখন ইচ্ছে তখন বাতিল করা যেতে পারে। হ্যাঁ, তবে এক্ষেত্রে বাতিলের নিয়ম হচ্ছে একটা আছে, যিনি দান করছেন এবং যিনি দান গ্রহণ করছেন, মানে দাতা এবং গ্রহীতা উভয়কেই কিন্তু জীবিত থাকতে হবে, তবেই কিন্তু এই দানপত্র দলিল ক্যান্সেল করা যাবে বা বাতিল করা যাবে। আর অন্যদিকে যে বিক্রয় কবালা আছে, এই বিক্রয় কবালা রেজিস্ট্রি হওয়ার পর ৯০ দিন পর্যন্ত সময় থাকে। সেই সময়ের মধ্যে কিন্তু আপনি এই সম্পত্তি বা এই রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে পারেন। ৯০ দিন পেরিয়ে গেলে কিন্তু আপনি আর এর কোনো কাজ করতে পারবেন না। অন্যদিকে দানপত্র দলিলে যদি দাতা এবং গ্রহীতা উভয়ই বেঁচে থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক হয়তো সন্তান আছে যারা পিতার কাছ থেকে খুব জোর জবরদস্তি করে কোনো সম্পত্তি দানপত্র দলিল করে নিজের নামে করে নিল। এবার সেক্ষেত্রে বাবাও বেঁচে আছে, সন্তানও হয়তো বেঁচে আছে, সেক্ষেত্রে বাবা হয়তো ভবিষ্যতে উপযুক্ত প্রমাণ দেখাতে পারলো যে জোর জবরদস্তিপূর্বক তার ছেলে সম্পত্তি ক্ষমতা হস্তান্তর করে নিয়েছে তার কাছ থেকে, তিনি এটা মন থেকে দিতে চাননি। দানপত্র মানে অ্যাকচুয়ালি তিনি দান করছেন, নিঃশর্তে দান করছেন, এর পেছনে কিন্তু কোনো রকম শর্ত নেই। যখনই শর্ত থাকবে তখনই সেটা বিক্রয় কবলা হয়ে থাকবে। ধরুন আমি একটা জিনিস আপনাকে দান করছি, দান করা মানে কি, সেখানে আমি আপনার কাছ থেকে কোনো রকম কিন্তু কিছু নেব না। যখনই আমি আপনাকে একটা জিনিস দান করলাম তার বিনিময়ে কিছু নিলাম, সেক্ষেত্রে তো সেটা গিভ অ্যান্ড টেক পলিসি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো সেটা দানপত্র থাকছে না। এরকম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাবা কাছ থেকে ছেলে জোর করে সম্পত্তি লিখিয়ে নিয়েছে, কিন্তু বাবা যদি মনে করে পরে কেস করতে যে ভুলবশত বা জোরপূর্বক এরকম হয়ে গেছে, সেক্ষেত্রে দানপত্র দলিল কিন্তু ক্যান্সেল হয়ে যায়। অবশ্যই দুজনকে বেঁচে থাকতে হবে, কিন্তু বিক্রয় কবলা এরকম ভাবে মানে ৯০ দিনের পর হয়ে গেলে কিন্তু ক্যান্সেল করা যায় না। আর ভ্যালুয়েশনের দিক থেকে মানে দুটির মধ্যে কোনটা মানে ভ্যালু বেশি এরকম কোনো ব্যাপার নেই। যদি ঠিকঠাক সবকিছু থাকে তাহলে দুটোরই গুরুত্ব সমান। আশা করি এই ছোট্ট ইনফরমেশনটুকু আপনাদের অনেকটাই কাজে লাগবে। ধন্যবাদ।